অখিলেশকে নির্দোষ প্রমাণ করতে সাথীকে নিয়ে সে মুক্তির মুখোশ খুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সেনাপতি বাড়িতে এসে মাতলামো করলে তখন কম্পাস সবার সামনে বলতে থাকে, এই যে তুমি নিজের নিজের বাবার পরিচয় পেয়েছো বলে এরকম নাচানাচি করছো না, তোমার এই খেলাটা আমি একদম একদম ঘুরিয়ে দেব। ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে তোমাকে আমি বাড়ি থেকে বের করব। এই মদটা এখন গলায় ঢালছো তো, এটা তোমার মাথায় ঢালবো। ঘোল ঢেলে তোমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো, এই কথাটা আমি তোমাকে দিচ্ছি। তখন মুক্তি বলতে থাকে, কম্পাস তুমি তুমি কিন্তু সম্মান দিয়ে কথা বলবে, তুমি এভাবে কথা বলতে পারো না। সেনাপতি আমার ছেলে, অখিলেশের সন্তান, তারপরেও তুমি ওর সঙ্গে এরকম করে কথা বলো। কোন কোন রাইটে বলতে পারো? তুমি এভাবে কথা বলতে পারো না। আর অখিলেশও মেনে নিয়েছে যে সেনাপতি ওরই সন্তান, তারপরেও তোমরা কিছুতেই ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। আর বিহান, তুই এভাবে এভাবে বারবার সেনাপতিকে কেন মারতে আসিস? আমি আমি কিন্তু এটা মেনে নেব না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে সবার সামনে এক্সপোজ করে দেব যে সেনাপতি এই চৌধুরী বাড়ির ছেলে। আমি আমি মিডিয়া ডাকবো, আমি আমি সবাইকে ডেকে সবকিছু বলে দেব। আমি আমি প্রেস মিট করবো, এই কথাটা আমি বলে দিচ্ছি। তখন রুদ্র বলতে থাকে, শোনো মুক্তি মাসি, এরকম ব্ল্যাকমেল আমাদের করবে না। এরকম ব্ল্যাকমেল করলে করে কিচ্ছু করতে পারবে না, তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না, এটা আমি বলে দিলাম। এরপরে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মুক্তি মাসি তুমি তুমি দেখি দেখি চোখে চোখ রেখে বলো তো যে সেনাপতি অখিলেশ স্যারের সন্তান। বলতে পারবে? বলতে পারবে না, কারণ তোমার তোমার গলা কাঁপবে। কারণ আসলেই অখিলেশ স্যারের সন্তান সেনাপতি নয়, অন্য কারো সন্তানকে তুমি অখিলেশ স্যারের গলায় ঝুলিয়ে দিচ্ছ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। কিন্তু তোমার এর পেছনে আর কার কার হাত আছে, কে কে এই স্বার্থ খুঁজছে, এটা তো আমি জানি না। আমাকে অবশ্যই জানতে হবে, আর আমি সেটাও খুঁজে বের করব। এই কথাটা আমি তোমাকে দিতে পারি। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কম্পাস তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ কারণ সেনাপতি অখিলেশেরই সন্তান, কোনোভাবেই তুমি কিছু প্রমাণ করতে পারবে না। তখন তখন কম্পাস বলতে থাকে, সেটা তুমিও খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করেই জানি যে সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়। তুমি তুমি জালিয়াতি করেছো। যে যে মানুষটা তোমাকে ভালোবেসে নিজের পরিবারের সঙ্গে বেইমানি করলো, নিজের সন্তানের সঙ্গে নিজের নিজের ওয়াইফের সঙ্গে বেইমানি করলো, আর সেই মানুষটাকে তুমি এভাবে ঠকালে? তোমার লজ্জা করে না এভাবে এভাবে লোকটাকে ঠকাতে? লোকটা তো তোমাকে বিশ্বাস করেছিল, তাই না? তখন মুক্তি বলতে থাকে, আমি ঠকিয়েছি কি না ঠকিয়েছি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কম্পাস, এতে তোমাকে তো নাক গলাতে বলিনি। আর বিহান শোন, তোর বউকে আমার পিছনে লাগতে বারণ করে দিস। তোর বউ যেন কোনোভাবে আমার পিছনে লাগতে না আসে, এই কথাটা আমি তোকে ক্লিয়ারলি বলে দিলাম। এরপরেই সেনাপতিকে নিয়ে ভিতরে চলে গেলে তখন তখন বিহান কম্পাস বলতে থাকে, দাদা ভাই, বৌদি, আমাদের আমাদের নিজেদেরই এটা প্রমাণ করতে হবে। আমিও কম্পাসের কথা বিশ্বাস করছি যে যে এই সবকিছু মুক্তি মাসির প্ল্যান, কারণ মুক্তি মাসিকে আমি আর বিশ্বাস করি না, আর বিশ্বাস করি না আমি ওকে। ওই মহিলা যেরকম শুরু করেছে, যেরকম যেরকম অপকর্ম করে বেড়াচ্ছে, এভাবে মহিলাকে বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব না। তখন তখন দেখা যায় এ কথা শুনে মেঘমালা বলতে থাকে, বিহান তুমি এই কথা বলছো, তুমি তো মেয়েটাকে বিশ্বাসই করতে চাও না, কিন্তু বারবার ও ও যে কথাগুলো বলে সেগুলোই কিন্তু ঠিক হয়, সেগুলোই সেগুলোই ঠিক হয়ে দাঁড়ায়। তখন তখন বিহান বলতে থাকে, এজন্যই তো এবার আমি ওকে বিশ্বাস করেছি, আর কাউকে বিশ্বাস করিনি। তখন তখন দেখা যায় এরপরে এরপরে বিহান ও কম্পাস মেঘমালা ও রশ্মিকাকে বলতে থাকে, তোমরা তোমরা থাকো বাড়িতে, বাড়ির দিকটা সামলাও, মাকে মাকে সামলাও বৌদি। আমি আমি আর কম্পাস বেরোচ্ছি, একটা দরকার আছে। তারপরে তারপরে বিহান ও কম্পাস বেরিয়ে যায়। আর বিহান ও কম্পাস সেই হসপিটালে এসে এসে তখনই দেখা যায় যে লোকটিকে মুক্তি টাকা খাইয়েছে, সেই লোকটি দেখেই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার বিহান, আপনি এখানে? তখন বিহান বলতে থাকে, এখানে এখানে এসছে একটি দরকারে। আসলে আসলে আমার ওয়াইফের শরীরটা একটু খারাপ, তো তাই ডক্টরের সঙ্গে কথা বলতে এসেছি। এরপরে ডক্টর তখন মনে করে যে সত্যিই মনে হয় এরকম কিছুই, তাই আর কিছু কিছু ভাবে না, না ভেবে সেখান থেকে চলে যায়। এরপরে বিহান বিহান কম্পাসকে বলতে থাকে, ওই মেয়েটা তো মনে হচ্ছে ডিউটিতে নেই। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাদের আমাদের আসলে এখানে আসাটা ঠিক হয়নি, আমাদের সোজাসুজি ওর বাসায় চলে যাওয়াটা উচিত ছিল। কারণ কারণ এখানে ওর সঙ্গে আরো অনেকেই থাকতে পারে যারা যারা মুক্তি মাসির সঙ্গে আছে, আর আর সাথীকে দিয়ে কাজগুলো করাচ্ছে। তখন তখন দেখা যায় বিহান ও কম্পাস ডক্টরকে এমনি অসুস্থতার ভান ধরে দুটো ওষুধ নিয়ে সেখান থেকে বেরিয়ে
যায়। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান সাথীদের বাড়িতে আসে। ঠিক তখনই কম্পাসকে দেখে ভয় পেয়ে যায় সাথী। এরপরে কম্পাস সাথীকে বলতে থাকে, সাথী এমন কি হয়েছিল যার জন্য তুমি মিথ্যে বললে? আর তুমি না বলেছিলে যে তুমি আমার ঋণ শোধ করতে চাও, আর এই ঋণ শোধ করলে তুমি এভাবে এভাবে মিথ্যে কি করে বলতে পারলে বলো? তোমাকে তো আমি বিশ্বাস করে তোমার কাছে কাজটা দিয়েছিলাম, তা না হলে তো আমি আমার ব্যক্তিগত ল্যাবে পরীক্ষাটা করে নিতে পারতাম বলো। তখন সাথী কোনো কথা না বললে তখন বিহান বলতে থাকে, তুমি যদি কোনো কথা না বলো তবে আমরা পুলিশকে ডাকতে বাধ্য হব, পুলিশের হাতে তোমাকে তুলে দিতে বাধ্য হব। ঠিক তখনই ভয় পেয়ে সাথী কম্পাসের পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে উনি আমাকে এমন ভাবে ভয় দেখিয়েছিল, আমাকে বলেছিল আমি যদি এই কথাগুলো না বলি তবে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে আর আমারও ক্ষতি করে দেবে। এই ভয়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন কম্পাস বলতে থাকে, তখন তুমি আমাকে এই ব্যাপারগুলো জানাওনি কেন? তখন সাথী বলতে থাকে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যদি আমি জানাই পরে আমাকে যদি আবার কোনো ঝামেলায় ফেলে, এই জন্যই আমি কিছু বলতে পারিনি। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান বলতে থাকে, এই কথাগুলো আমাদের বাড়িতে গিয়ে তোমাকে বলতে হবে। আর আর আসল রিপোর্টটা কোথায়? তখন সাথী বলতে থাকে, রিপোর্টটা আমার কাছেই আছে, আমি নিজের কাছেই রেখেছি। আমি ভেবেছিলাম যে আমি সময় বুঝে দিদির সঙ্গে দেখা করে দিদিকে দিয়ে দেব। এরপরে তখন কম্পাস বলতে থাকে, আজকে এক্ষুনি তুমি এই রিপোর্টটা নিয়ে আমার সঙ্গে যাবে আর আমার সঙ্গে গিয়ে সবার সামনে কথাগুলো বলবে আর এই রিপোর্টটা দেখাবে। এরপরে সাথী বলতে থাকে, ঠিক আছে দিদি, আমাকে যদি চাকরি থেকে বের করে দেয় আমি কি করব? তখন আমার তো কোনো কাজ জুটবে না। তখন বিহান বলতে থাকে, দরকার হলে আমি আপনাকে কাজ দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কাজ দেব, আপনি তো পড়াশোনা জানেন, আমার কলেজে আমি আপনাকে যে কোনো একটা পোস্টে দিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে দেখা যায় সাথীকে নিয়ে বিহান ও কম্পাস সেখান থেকে বেরিয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে গিয়ে সোজা বাড়িতে আসে। বাড়িতে এসে কম্পাস চিৎকার করে বলতে থাকে, কোথায় সেনাপতি, কোথায় মুক্তিমাসি, সবাই নিচে এসো। মা বা সবাইকে ডেকে নিচে নামায় কম্পাস। এরপরে দেখা যায় অখিলেশও নিচে নেমে আসে। এরপরে মুক্তি দেখা যায় সাথীকে দেখে ভয় পেয়ে যায়। তখন সাথীর দিকে মুক্তি তাকিয়ে বলতে থাকে, এই মেয়েটা আবার কেন এখানে? এই মেয়েটাকে আবার কম্পাস কেন নিয়ে এসেছে? কিছুই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় তখন কম্পাস ঋতুজার হাতে আসল রিপোর্টটা দিয়ে বলতে থাকে, মা এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না মুক্তিমাসির সব রিপোর্ট ভুয়ো রিপোর্ট এনেছে, এই দেখো এই রিপোর্টটা আসল। আর এই মেয়েটাকে ভয় দেখিয়ে সেদিন সে মিথ্যেগুলো বলানো হয়েছিল, ও সবটা স্বীকার করেছে। তোমার ছেলে সঙ্গে ছিল আমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তখন দেখা যায় এই কথাগুলো শুনে তখন সাথী বলতে থাকে, হ্যাঁ ম্যাম, আমাকে ভয় দেখানো হয়েছিল, তাই আমি এই কথাগুলো বলতে সেদিন বাধ্য হয়েছিলাম। এই কথাগুলো আমাকে বলানো হয়েছিল, বিশ্বাস করুন আমি নিজে টেস্টগুলো করেছি, এটা পুরোটাই নেগেটিভ এসেছে, কোনো পজিটিভ আসেনি। এই ছেলেটার সঙ্গে অখিলেশ স্যারের কোনো যোগাযোগ নেই, ওনার সঙ্গে ওনার কোনো সূত্র নেই, কোনো ডিএনএ মেলেনি। তখন এটা দেখে রেগে যায় ঋতুজা বলতে থাকে, মুক্তি এসব কি? তখন মুক্তি ভয় পেয়ে যায় আর কাঁপতে থাকে। তখন অখিলেশ বলতে থাকে, ঋতুজা আমি তোমাকে বারবার বলেছিলাম যে দেখো আমি এরকম কিছু করিনি, কিন্তু তুমি আমাকে বুঝতে চাওনি। আজকে দেখলে তো সবটা নাটক, সবটা মুক্তি সাজিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আর মুক্তি, তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম, আর তুমি কি করে আমাকে এভাবে ফাঁসাতে পারলে বলো তো? তখন মুক্তি বলতে থাকে, প্লিজ অখিলেশ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার থেকে দূরে সরে যাচ্ছ, এজন্য আমি কাজগুলো করতে বাধ্য হয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর ঋতুজা, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, বল আমাকে ক্ষমা করে দে। তখন দেখা যায় ঋতুজা মুক্তিকে থাপ্পড় মেরে বলতে থাকে, এই সেনাপতির বাবাকে সেটা বল, এই সেনাপতি আসলে কার সন্তান সেটা আগে বল, তারপরে ভাবছি তোকে ক্ষমা করা যায় কিনা। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি সেটা এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি তোকে সবটা বলবো, প্লিজ এখন আমাকে ক্ষমা করে দে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা এরপরেও কি তুমি ওকে ক্ষমা করে দেবে? ওই মুক্তিমাসি কতটা ডেঞ্জারাস তুমি জানো? ও এখন ক্ষমা করে দেবে? ও নতুন করে আবার নতুন চাল চালবে, এখন ওকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তখন বিহান বলতে থাকে, আমি আগে থেকেই পুলিশ ডেকে রেখেছি, আর এই ছেলেটা বাড়ির মধ্যে এরকম সিন ক্রিয়েট করছে, তাকে ধাক্কা দিয়ে বের করে দেবো তো আমি, এই জন্য আগে থেকে পুলিশ এনেছি, পুলিশের হাতে তুলে দেব। এরপরে কম্পাস বলতে থাকে, কিরে সেনাপতি, এখন তোর মাথায় বিয়ার ঢাল
ঢালবো নাকি? তখন তখন দেখা যায় এই কথাগুলো শুনে সেনাপতি মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে থাকে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মুক্তি মাসি, তুমি না আমাকে আমাকে ব্লেম দিয়েছিলে, আজকে তোমার লজ্জা করছে না? তুমি এভাবে এভাবে নিজের সন্তানকে অন্যের পরিচয়ে কিভাবে এত বড় একটা ষড়যন্ত্র করলে বলো তো? আর তোমার দ্বারা এসব সম্ভবই, তুমি তো সবসময় এসব চক্রান্ত করেই এসেছো তাই না? তোমার দ্বারা এসব আবার নতুন কি? তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কম্পাস, এগুলো এগুলো কথা বলার তুমি কোনোভাবে বলতে পারো না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি কি বলতে পারি আর কি বলতে পারি না এটা কি আমি তোমার থেকে শিখবো? তুমি আমাকে শিখাবে? অখিলেশ স্যার, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, আর আমি সেটা করে দিয়েছি। এরপরে অখিলেশ বলতে থাকে, কম্পাস, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমাকে অনেক সময় অনেকভাবে বিপদে ফেলতে চেয়েছি, এখনো ফেলতে চেয়েছি, কিন্তু কিন্তু তুমি যেভাবে বিপদের দিনে আমার পাশে ছিলে, আমি তোমার এই ঋণ কখনোই ভুলতে পারবো না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব রকম খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে নেব। তখন অখিলেশ বলতে থাকে, অখিলেশকে মুক্তি বলতে থাকে, শোনো অখিলেশ, তুমি কোথায় কি করেছো না করেছো আমি কিন্তু সবকিছু জানি। তো আমি যদি পুলিশের হাতে পড়ি, আমি কিন্তু তোমাকেও এক্সপোজ করে দেব। আমি কিন্তু তোমার নামেও সব জালিয়াতি সবার সামনে ফাঁস করে দেব। আমি এই কথাটা বলে দিলাম, আমাকে পুলিশে দিলে আমি তোমাকে সঙ্গে নিয়েই যাব। তখন তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা দেখি তুমি কি করে ওনাকে সঙ্গে নিয়ে যাও, ওনাকে বাঁচাবো আমি। তুমি তুমি কি করে ওনাকে ফাঁসাও আমি এটাও দেখবো। আর এসবের পিছনে যে তুমি তুমি অন্য কাউকে জড়িত রেখেছো, এটাকেও তো আমাকে সবার সামনে আনতে হবে তাই না? আর সেনাপতির বাবাকে এটাও তো জানতে হবে, কার কার সন্তান তুমি অখিলেশ স্যারের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলে। আর তুমি যার সন্তান এভাবে বড় করেছো তার কাছে কেনই বা যাওনি? এখানে এখানে সারা জীবন কেন পড়েছিলে বলো তো? তোমার উদ্দেশ্যটা কি জানতে পারি? তখন তখন দেখা যায় মুক্তি কোনো কথা বলে না। এরপরে সেনাপতিকে কম্পাস বলতে থাকে, কিরে সেনাপতি, এখন কি করবি? এখন 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 বল যে তুই এবারের সন্তান, এখন বল যে এখন বাড়ির মধ্যে বিয়ার খাবি, নেশা করবি, ড্রিঙ্কস করবি, বাবুলাল দাকে তুই নাম ধরে ডাকবি, সবকিছু করবি। এখন এখন চুপ করে আছিস কেন? তুই তো একদম একদম এই ভেবেছিলি যে সবটা প্রমাণ হয়ে গেছে যে যে তুই অখিলেশ চৌধুরীর সন্তান, তাই ভেবে তো একদম নিজেকে নিজেকে কি মনে করেছিলিস? এখন এখন চুপ করে আছিস কেন? এখন কথা বলছিস না যে? বিয়ার ঢাল, বিয়ার খা। তখন তখন দেখা যায় সেনাপতি শুধু মুক্তির দিকে রাগান্বিত চেহারায় তাকিয়ে থাকে। তখন মুক্তি বলতে থাকে, এই সেনাপতি, তুই আমার দিকে এমনি তাকিয়ে আছিস কেন বাবা? তখন তখন সেনাপতি বলতে থাকে, তুমি তুমি আমাকে আমার নিজের বাবার পরিচয় কেন দাও না মা? তুমি তুমি কেন বলো না যে আমার আসল বাবাকে? তুমি এভাবে আমাকে আমাকে এনার কাছে কেন নিয়ে এসে অপমান করলে? তখন তখন মুক্তি বলতে থাকে, সময় বুঝে তুইও পাল্টে খেয়ে যাচ্ছিস, তুইও নিজের মায়ের সঙ্গে বেমানি করছিস। আমি তো তোকে এরকম তৈরি করিনি, তোকে তো আমি আমার মতোই তৈরি করেছিলাম। তখন তখন দেখা যায় কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, এর জন্যই তো তোমার ছেলেও জালিয়াতিতে তোমাকে সাহায্য করেছে, কারণ তুমি যেরকম জালিয়াতি করতে প্রস্তুত সেরকম তোমার ছেলেও হয়েছে। তোমার ছেলেকেও তুমি ঠিক সেরকমই তৈরি করেছো তাই না মুক্তি মাসি? তুমি তো নিজের মুখেই স্বীকার করলে। তখন বিহান বলতে থাকে, আমি তোকে এখানে যদি মারতে না মারি, তবে কেউ এখন কিচ্ছু বলতে পারবে না, কারণ কারণ তুই যে দোহাইটা দিতি সেই দোহাইটা এখন আর তুই দিতে পারবি না। সো এখান থেকে ভালোই ভালোই পুলিশের সঙ্গে চলে যা, তা না হলে কিন্তু আমি যদি মারতে থাকি, আমি কিন্তু তোকে একদম শেষ করে দেব। তুই আমাকে আমাকে যেভাবে জ্বালিয়েছিস, আমার মাকে যেভাবে তোরা দুজন মিলে কাঁদিয়েছিস, আমার মায়ের চোখে জল পড়েছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। আর মুক্তি মাসি, তুমি না আমার মাকে নিজের বেস্ট ফ্রেন্ড দাবি করো, তবে কি করে আমার মায়ের সঙ্গে এরকম একটা নোংরা খেলা খেলতে পারলে তুমি বলো তো? তখন তখন ঋতুজা চুপ করে দাঁড়িয়ে থাকে, ঋতুজা কোনো কথা বলে না। তখন রুদ্র বলতে থাকে, কি হলো মুক্তি মাসি, এত বড় বড় কথা বললে সবার সামনে, এত এত উৎসাহ করলে, এতটা এতটা কথা বললে, এখন আমরা প্রেস ডেকে প্রেস মিট করি যে এই যে মুক্তি, এই মেয়েটা আসলে জালিয়াত, সবকিছুতেই জালিয়াতি করে, অনেক রকম অন্যায় করেছে ও, সবটা যদি প্রেসের সামনে বলি তবে কি তুমি রাস্তাঘাটে বেরোতে পারবে? তখন তখন দেখা যায় এই কথা শুনে মুক্তি বলতে থাকে, আমি তোদের কাছে ক্ষমা চাইছি, আমাকে প্লিজ এরকম কিছু করিস না। এরপরে কম্পাস পুলিশকে ভিতরে ডাকলে তখন পুলিশরা ভিতরে এসে মুক্তি আর সেনাপতিকে বলতে থাকে, আপনারা চলে আসুন, এখানে এখানে আননেসারি সিন ক্রিয়েট করবেন না। তখন দেখা যায় অখিলেশের পা জড়িয়ে ধরে মুক্তি বলতে থাকে, প্লিজ অখিলেশ,
আমাকে ক্ষমা করে দাও। আমি আমি এই কাজটা মোটেও ঠিক করিনি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিলে অবশ্যই সবাই ক্ষমা করে দেবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমাকে ভালোবাসো না? তখন অখিলেশ বলতে থাকে, না আমি তোমাকে ভালোবাসি না। আমি আমি ভালোবেসেছিলাম যে মুক্তিকে, এটা সে মুক্তি নয়। তুমি তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করলে। তুমি আমার বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত করতে পারলে। আমি আমি এটা কিছুতেই ভাবতে পারছি না। তুমি তুমি আমাকে জানাতে পারতে যে তোমার টাকার প্রয়োজন কি, তোমার কি প্রয়োজন, আমি আমি তোমাকে দিতাম। কিন্তু এই বলে তুমি আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে, আমার মান সম্মান নিয়ে খেলা করবে, এটা তো কখনো হতে দেওয়া যায় না। এটা তো আমি হতে দিতে দিতে পারি না, তাই না? তখন তখন দেখা যায় এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, আচ্ছা অখিলেশ, তুমি কি চাও যে তুমি মুক্তির সঙ্গে থাকবে? যদি তুমি মুক্তির সঙ্গে থাকতে চাও তবে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি আমার ছেলের বউদের নিয়ে আমি আমার ছোট্ট সংসার নিয়ে আলাদা হয়ে থেকে যাব। তুমি